তখনই একটি সাপ এসে সেই ফলে বিষ ঢেলে দেয়, আর সাথে সাথে সেই ফলটি নীল হয়ে যায়। দেখো গিন্নি, তুমি যে আনারস গাছটা বসিয়েছিলে সেই গাছে কেমন নীল আনারস হয়েছে। ও মা, তাই তো। তাহলে তো এই ফল আজকেই কাটবো, আর আমরা সবাই মিলে খাবো। ঠিক আছে, আজ দুপুরবেলা এই ফলটা কেটো, দেখবো নীল আনারস কেমন খেতে। সেদিন দুপুর হতেই সোনালি আনারসটা কাটে। কই গো গিন্নি, দাও দেখি খেয়ে আনারসটা কেমন খেতে। ধুর, তুমিও না, আগে আমাদের মেয়েদের খেতে দাও। প্রথমে আমার বড় মেয়ে খাবে, তারপর ছোট মেয়ে খাবে, তারপর তুমি পাবে। বুঝলে মশাই? এই নে মা, আগে তুই খা। ওই নীল আনারস রচনা খেতে তার মুখ দিয়ে ফেনা কাটতে শুরু করে, আর তখনই তার গোটা শরীর নীল হয়ে যায়। আমাদের মেয়ের কি হলো গো গিন্নি, এ কি হলো? এমন নিথর হয়ে গেল কেন? ওর শরীর নীল হয়ে গেল কেন? কিছুই যে বুঝতে পারছি না। তুমি যাও, এক্ষুনি গিয়ে কবিরাজ মশাইকে ডেকে আনো। তারপর কিছুক্ষণের মধ্যেই কবিরাজ তাদের বাড়িতে আসে আর রচনাকে দেখে বলে, আর কিছু করার নেই, এই মেয়েকে তোমরা যা খাইয়েছো সেটাতে সাপের বিষ ছিল। ওই জঙ্গলে এক বড় মন্দিরে তন্ত্র সাধিকা থাকে, তোমরা নিয়ে গিয়ে সেখানে দেখতে পারো। তারপর তারা সাথে সাথেই রচনাকে নিয়ে ওই তন্ত্র সাধিকার কাছে যায়। সাধিকা মা, আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়ে ছাড়া যে আমি পাগল হয়ে যাব। আমিও তো তাই চাই, তোমার মেয়েও মরুক আর তুমিও পাগল হয়ে যাও। তাহলে তো এই সব কিছু আমার হবে। মা, দয়া করো মা, বাঁচাও আমার বড় মেয়েকে। এই মেয়ের শরীরে কাল নাগিনীর বিষ গেছে, তাই এমন নীল হয়ে গেছে। তোরা একে বাঁশের ভেলা করে নদীতে ভাসিয়ে দে। তুমি আর বসে থেকো না, বাঁশের ভেলায় করে মেয়েকে নদীর জলে ভাসিয়ে দাও। যদি ওপরওয়ালা মুক্ত